হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সম্ভারের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বাংলা সম্ভারে আরো একটি ক্লাসে আমরা হাজির হয়েছি। আজকের আমাদের আলোচনার বিষয় নত্ব ও সত্যবিধান। বাংলা বানানের এই নত্ব ও সত্যবিধান টপিকসটা নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিসিএস, বাংলাদেশের বিভিন্ন সরকারি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেখান থেকে বাংলা বানান সঠিক করার বা বাংলা বানানের নিয়মের প্রশ্ন বারবার আসতে দেখা গেছে। এবং বাংলা বানানের যে সঠিক করা বা বাঙালি হিসাবে বানান সহজ সঠিকভাবে বলা বা সঠিকভাবে বাংলা লিখতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা বানান। আর বাংলা বানানের গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে নত্ব সত্যবিধান। এই নত্ব সত্যবিধান শিখলে আপনি এখানে 50%-রও বেশি বানান আপনি কারেক্ট করতে পারবেন। তো আমরা আর দেরি না করে নত্ব সত্যবিধানের মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনায় গিয়ে আমরা প্রথমত যেটা দেখি সেটা হচ্ছে তৎসম শব্দের বানানে। বাংলার তৎসম শব্দের বানানেই শুধু মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ এর ব্যবহার হয়। তো বাংলা তৎসম শব্দের বানানে মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ এর ব্যবহারের নিয়মকেই বলা হয় নত্ব ও সত্যবিধান। তো নত্ব ও সত্যবিধান তাহলে বাংলায় কোন শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়? তৎসম শব্দের ক্ষেত্রে। আর নত্ব সত্যবিধান বাংলা ব্যাকরণের কোথায় আলোচিত হয়? নত্ব সত্যবিধান বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এখন এই নত্ব সত্যবিধান তৎসম শব্দে বসে। অ্যাকচুয়ালি আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় তৎসম শব্দই আমরা চিনি না। তৎসম শব্দ যে সকল শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং কোনো পরিবর্তন ছাড়া, সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। তো বাংলা ভাষায় তৎসম শব্দ চেনার কিছু উপায় রয়েছে। তার মধ্যে যে সকল বাংলা ভাষায় যে সকল শব্দের বানানে মূর্ধন্য ণ, মূর্ধন্য ষ, ক্ষীয়, রে, ফলা, জফালা, রফালা এইগুলো দেখা যায়। তো এইগুলো থাকলেই সেই শব্দটা মূলত তৎসম শব্দ হয়। এছাড়াও হিন্দু ধর্ম সম্পর্কিত যত শব্দ রয়েছে মোটামুটি সবগুলোই তৎসম শব্দ। 10 দিকের নাম তৎসম শব্দ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, ওশান, নৈঋত, পার্বত। তো এই সকল 10টা দিক আছে, এই দিকগুলো তৎসম শব্দ। তো এছাড়াও আরো কিছু তৎসম শব্দ রয়েছে যেগুলো আমরা আমাদের ব্যাকরণিক প্লেলিস্টের মধ্যে বাংলা শব্দের শ্রেণী বিভাগের আলোচনার মধ্যে আলোচনা করা হয়েছে। এবার দেখেন আমাদের এই তৎসম শব্দের বানানেই তাহলে কি ব্যবহার হয়? নত্ব এবং সত্য বিধান তৎসম শব্দের বানানেই শুধু খাটে। তো নত্ব সত্য বিধান তাহলে বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ এর ব্যবহার হয় না। কেন হয় না? আমি বললাম বাংলা ভাষার তৎসম শব্দে ব্যবহার হয়। এছাড়াও বাংলা ভাষায় দেশি শব্দ রয়েছে, বিদেশি শব্দ রয়েছে, তদ্ভব শব্দ রয়েছে। এই সকল শব্দের বানানগুলোর ক্ষেত্রে মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ এর ব্যবহার হয় না, যেটাই আমাদের পরবর্তীতে বলা রয়েছে। তো পরবর্তী আমরা এখন তৎসম বা নত্ব সত্যবিধানের যে রুলস গুলো শিখবো খুবই সহজভাবে 3 থেকে 4টা রুলসের মধ্য দিয়ে আমরা নত্ব সত্যবিধান পড়লি কভার করার চেষ্টা করব। তো প্রথম যে রুলসটা আছে সেই রুলসটা একটু লক্ষ্য করেন। দেখেন, রি, র আর মূর্ধন্য ষ। এই রি, র, মূর্ধন্য ষ এর পরে যদি কোনো ন বসে তৎসম শব্দের বানানে, রি, র, মূর্ধন্য ষ এর পরে যদি কোনো ন ব্যবহার করতে হয় তাহলে সেটা কোন ন হয়? মূর্ধন্য ণ হয়। তো এই রিকারের বা এই রি এর একটা সংক্ষিপ্ত রূপ আছে রিকার। র এর আরো 2টা সংক্ষিপ্ত রূপ রয়েছে, একটা রফলা আর একটা রেফ। তেমনি ভাবে এই মূর্ধন্য ষ যুক্ত একটি যুক্ত বর্ণ রয়েছে, সেটা কি? ক্ষীয়। এই বর্ণগুলোর পরে যদি বা এই বর্ণগুলোর পরে যদি বা এই সংক্ষিপ্ত অংশগুলোর বর্ণগুলোর পরেও যদি তৎসম শব্দের বানানে কোনো ন ব্যবহার করতে হয় তাহলে ভাই মূর্ধন্য ণ ব্যবহার হয়। যেমন দেখেন, আপনাকে যদি কয়েকটা উদাহরণ দেখাই, যেমন দেখেন আপনি লিখতে পারেন না, ঋণ একটা শব্দ রয়েছে, এখানে ঋণ বানানে কেন মূর্ধন্য হলো? কারণ রি এর পরে যদি কোনো ন ব্যবহার করতে হয় তাহলে সেটা কোন ন আমরা শিখলাম? মূর্ধন্য ণ বসে। তেমনি ভাবে ঋণাত্মক শব্দটা লিখলেও, ঋণাত্মক শব্দটা লিখার ক্ষেত্রেও কি হবে? মূর্ধন্য এর ব্যবহার হবে। ঋণাত্মক শব্দের ক্ষেত্রেও কি হবে? মূর্ধন্য এর ব্যবহার হবে। তারপরে দেখেন এই যে রণ, রণ মানে কি? যুদ্ধ। এই রণ বানানে কেন র এর পরে মূর্ধন্য, র এর পরে ন বসার কারণে এখানে কোন ন হচ্ছে? মূর্ধন্য ণ হচ্ছে। তেমনি ভাবে আমাদের সত্যবিধানের প্রথম রুলস ওই একটাই রুলস, একই প্রেক্ষিতের রুলস, সেটা হচ্ছে রি এবং র এর পরে যদি তৎসম শব্দের বানানে কোনো স ব্যবহার করতে হয় তাহলে ভাই মূর্ধন্য ষ হয়, মূর্ধন্য ষ হয়। এখানে দেখেন এই যে রিকারের, আমি বললাম যে রি এর পরিবর্তে রিকার রয়েছে, র এর পরিবর্তে রফালা বা হচ্ছে রেফ রয়েছে। এর কারণে এই যদি কোনো এই সকল সিম্বলগুলোর পরে যদি কোনো স ব্যবহার করতে হয় বাংলা বানানে তাহলে সেটা তৎসম শব্দের ক্ষেত্রে তাহলে সেটা মূর্ধন্য ষ হবে। যেমন দেখেন এই যে কৃষক,
এই কৃষক বানানটা দেখেন, এই কৃষক বানানে কেন মূর্ধন্য স হলো? কারণ এখানে রিকার রয়েছে, এই রিকারের পরে যদি কোনো স বসে তাহলে সেটা কোন স হবে? মূর্ধন্য স। তারপরে দেখেন বর্ষা, এই বর্ষার কেন মূর্ধন্য স হলো? কারণ এখানে রেফের পরে যদি কোনো স বসে তাহলে সেটা তৎসম শব্দের বানানে কোন স হবে? মূর্ধন্য স। আমরা এখানে আরো ভালো করে কিছু রুলস গুলো দেখি, যেমন আমরা দেখলাম ঋণ। দেখেন তৃণ শব্দটার ক্ষেত্রে, দেখেন তৃণ শব্দটার ক্ষেত্রে এখানে রিকার রয়েছে, তার কারণে পরবর্তী নটা মূর্ধন্য। ঘৃণা বানানে দেখেন ঘয়ে রিকার, তারপরে নটা মূর্ধন্য। রণ আমরা দেখলাম বর্ণ, বর্ণ বানানে রেফ রয়েছে, রেফের পরে যদি তৎসম শব্দে যদি কোনো ন হিসেবে ব্যবহার হয় তাহলে সেটা কোন ন হবে? মূর্ধন্য ন। তারপরে দেখেন বর্ণনা, এই বর্ণনা শব্দের ক্ষেত্রে দেখেন রেফের কারণে মূর্ধন্য এখানে। তারপর করণ শব্দে হচ্ছে রয়ের পরে ন, কারণ শব্দেও ঠিক, মরণ শব্দেও, সাধারণ শব্দেও রয়ের পরে ন। বর্ষণ শব্দে দেখেন হচ্ছে কি মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন। ব্যাকরণ শব্দটা দেখেন রয়ের পরে মূর্ধন্য। দূষণ শব্দটা দেখেন মূর্ধন্য স এর পরে মূর্ধন্য। ভাষণ শব্দটা মূর্ধন্য স এর পরে মূর্ধন্য। ভীষণেও মূর্ধন্য স এর পরে মূর্ধন্য। উষ্ণ শব্দটা দেখেন উষ্ণ শব্দে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন ব্যবহার হয়েছে। তেমনি ভাবে দেখেন এই পাশে এই যে ঋষি, রি এর পরে যদি কোনো স বসে মূর্ধন্য স। বর্ষা দেখলাম আমরা, বর্ষণ, কর্ষণ, তারপর ঘর্ষণ, আকর্ষণ, কৃষি, কৃষক, হর্ষ, উৎকর্ষ, অপকর্ষ এবং মহাকর্ষ। তাহলে আমরা দেখলাম রি এবং রয়ের পরে যদি তৎসম শব্দে কোনো স বসে তাহলে সেটা কোন স? মূর্ধন্য স। আর হচ্ছে এই রি র এবং মূর্ধন্য স এর পরে যদি কোনো ন বসে তাহলে সেটা কোন ন হবে? মূর্ধন্য ন। কিন্তু এখানে এই যে যতগুলো নিয়ম আমরা লিখলাম, এই সবগুলো নিয়মই কিসের ক্ষেত্রে কাটবে? তৎসম শব্দের বানানের ক্ষেত্রে কাটবে। আমরা যদি কিছু শব্দ লিখি, দেখেন এখন আমরা যদি এখানে লিখি কর্নেল, কর্নেল শব্দটা এখানে মূর্ধন্য এল, তাহলে হচ্ছে কিন্তু দেখেন এই বানানটা কিন্তু সঠিক না। কারণ কি? আমরা বলছি, বারবার বলছি, তৎসম শব্দের বানানেই কেবল মত্ত এবং সত্যবিধানের ব্যবহার হয়। যেমন দেখেন কর্নেল শব্দটা কি আমাদের দেশি শব্দ? নিঃসন্দেহে এটা ইংরেজি শব্দ, বিদেশি শব্দ। তাহলে এই বিদেশি শব্দে এই রেফের পরে কি মূর্ধন্য ব্যবহার হবে? না, এটা দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। তেমনি ভাবে ফার্নিচার, ফার্নিচার, এই ফার্নিচার বানানে হচ্ছে কি হবে? ফার্নিচার বানানেও দন্তন্য হবে, কারণ এটাও বিদেশি শব্দ। তারপরে দেখেন একটা শব্দ আছে কুর্নিশ, এখানে দেখেন কুর্নিশ, এই যে বিদ্রোহী কবিতায় এই শব্দটা আমরা পাই, যে নজরুল বলছেন আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কুর্নিশ শব্দের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে কি যে মানে মাথা নত করে ওই যে সালাম করা, ওই যে আপনারা বাঘাবাইন গোপিকাইন দেখেন নাই যে মহারাজা তোমারে সালাম, তো এই মাথা নত করে সালাম করে এটাকে কুর্নিশ বলা হয়। তো নজরুল ওখানে বলছে যে আমি নিজের কাছে ছাড়া কারো কাছে মাথা নত করি না, বিদ্রোহীরা নিজেদের কাছে ছাড়া কারো কাছে কখনো মাথা নত করে না। তো এই কুর্নিশ শব্দটা কিন্তু ভাই অ্যাকচুয়ালি তুর্কি শব্দ। তুর্কি শব্দে এখানে রেফ থাকার পরেও কি হবে না? মূর্ধন্য হবে না। আরো দেখেন আরো একটা শব্দ, এটা সচরাচর ভুল লিখতে দেখা যায়, যেমন ঝর্ণা শব্দটা দেখেন, এই ঝর্ণা বানানটা যদি এখানে লিখি ঝর্ণা বানানটা দেখেন ঝর দন্তা নয় আকার কিন্তু হয়। ঝর্ণা বানানে কিন্তু রেফ এর ব্যবহার এখন হয় না। আর ঝর্ণা বানানে মূর্ধন্য, রেফ দিয়ে আমরা মূর্ধন্য দিয়ে লিখতাম আগে, কিন্তু এই ঝর্ণাটা হচ্ছে দেশি শব্দ। এই দেশি শব্দ থাকার কারণে দেশি শব্দের বানানে নত্যবিধানের নিয়ম খাটে না, তাই ঝর্ণা বানান ঝর দন্তা নয় আকারে এখন ঝর্ণা বানানটা লেখা হয়। আশা করি আমি বুঝাইতে পারছি বিষয়টা। তো তাহলে আমাদের ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে শুধু তৎসম শব্দের ক্ষেত্রেই নত্যবিধান খাটে। দেখেন এই রুলসটার প্রেক্ষাপটে একটি রুলস রয়েছে, যে রুলস একটু ভালো করে লক্ষ্য করেন, যে বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা কি হয়? দন্ত ন এবং দন্ত স বসে। বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা দন্ত ন বা দন্ত স বসে। এখানে মনে রাখবেন রি র মূর্ধন্য স থাকলেও বসে, রি র মূর্ধন্য স ক্ষীয় থাকলেও বসে, ঠিক আছে? রি র মূর্ধন্য স ক্ষীয় থাকলেও বসে। বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদাই কি বসে? দন্ত ন এবং দন্ত স বসে। দন্ত ন এবং দন্ত স বসে কেন বসে? দন্ত ন এবং দন্ত স বসে কারণ এটাই হচ্ছে কি যে বাংলা ক্রিয়াপদের শেষের সবসময় বসার এটা একটা রুলস। যেমন দেখেন আপনি অনেক সময় লেখেন না ধরেন, এই ধরেন বানানটাতে রয়ের পরে তো মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু কেন? এটা ক্রিয়াপদ এবং এই ক্রিয়াপদের শেষে সর্বদাই
দন্তান্ন হবে। তারপরে দেখেন এই যে করেন, এই করেন, করেন শব্দটা শেষে তো রয়ের পরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু দন্তান্ন কারণ ক্রিয়াপদের কাছে। তেমনি ভাবে এই যে ধরিস, ধরিস, তারপরে যে করিস, করিস। তো দেখেন এই যে এইগুলো ধরেন, করেন, ধরিস, করিস, এগুলো কি বাংলা ক্রিয়াপদ, এবং এই ক্রিয়াপদের শেষে সর্বদা দন্তন্য এবং দন্ত স বসে। এখানে রি র মূর্ধন্য স, রি কার রে রফালা থাকলেও দন্তন্য বা দন্ত স বসে। আমরা পরবর্তীতে যে রুলসটা দেখবো সেটা হচ্ছে, একটু লক্ষ্য করেন, নত শব্দবিধানের 2 নম্বর যে রুলসটা সেটা হচ্ছে টবর্গীয় বর্ণের সাথে, টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় তৎসম শব্দে কোনো ন বসলে সেটা মূর্ধন্য, সেটা কোন ন? মূর্ধন্য। টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোনো ন বসে সেটা কোন ন? মূর্ধন্য। সেটা কোন ন হবে? মূর্ধন্য। যেমন দেখেন কণ্ঠ শব্দটা, দেখেন কণ্ঠ, কণ্ঠ বানানে কি? এখানে টবর্গীয় বর্ণের সাথে মানে টবর্গীয় বর্ণগুলো কোনগুলো? যেমন এই যে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এগুলোই তো টবর্গীয় বর্ণ। তো এই মূর্ধন্য টবর্গীয় বর্ণ, তো এই টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় সবসময় কোন ন বসে? মূর্ধন্য ন বসে। যেমন দেখেন আকণ্ঠ শব্দটাও তো একই শব্দ, এই আকণ্ঠ শব্দটা দেখে হচ্ছে কি টয়ের কারণে মূর্ধন্য। তারপরে দেখেন কাণ্ড শব্দটা, এখানে কাণ্ড শব্দটাতে কি বসে? মূর্ধন্য। তারপরে ঘন্টা শব্দে কি বসে? ঘন্টা শব্দে কি বসে? মূর্ধন্য বসে। তো টবর্গীয় বর্ণের সাথে সবসময় যুক্ত অবস্থায় কি বসে? মূর্ধন্য বসে। এবার পরবর্তীতে আমরা যেটা দেখেন হচ্ছে কি যে, আর টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোনো স বসে সেটা কোন স বসে? মূর্ধন্য স বসে, মূর্ধন্য স কি বসে। যেমন দেখেন এই যে কষ্ট, ঠিক আছে, তারপরে কাষ্ঠ, কাষ্ঠ, তারপরে হচ্ছে কি যে আমরা দেখতে পারি সৃষ্টি, সৃষ্টি, এগুলোতে কি টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় স বসার কারণে এটা কোন স বসছে? মূর্ধন্য স বসেছে। তো আমাদের 2 নম্বর রুলসটা হচ্ছে এটাই, টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোনো ন বসে তৎসম শব্দের বানানে সেটা মূর্ধন্য ন, যদি কোনো স বসে সেটা কোন স? মূর্ধন্য স। তো দেখেন এই যে এই রুলসের আমরা আরো কিছু উদাহরণ দেখি। যেমন দেখেন এই যে কণ্ঠ, ঘন্টা, কণ্ঠ, লুণ্ঠন, এগুলো তো আমরা দেখলামই। ভণ্ড, কাণ্ড, আর হচ্ছে কি যে গুন্ডা। তো তেমনি ভাবে এখানে এই রুলসের একটু মানে বিষয় দেখেন, একটা শব্দ কি লিখছি আমরা এখানে? লণ্ঠন। একটি শব্দ লিখেছি কি? লণ্ঠন। তো আরেকটি শব্দ লুণ্ঠন, আরেকটি শব্দ আছে বাংলায় লণ্ঠন, আরেকটি শব্দ আছে কি বাংলায়? লণ্ঠন। এই লণ্ঠন শব্দটা কি মূর্ধন্য দিয়ে মানে মূর্ধন্য দিয়ে হবে না হবে না? অ্যাকচুয়ালি এটা মূর্ধন্য দিয়ে লিখলে ভুল হবে। কারণ কি, এই লণ্ঠন শব্দটা ইংলিশ শব্দ ল্যান্ট্রান থেকে এসেছে, ল্যান্ট্রান থেকে এসেছে। তাই ইংরেজি শব্দ থেকে যেহেতু এই শব্দটা আসছে, তার কারণে এইটা সঠিক বানান হবে ভাই হচ্ছে দন্তান্বয়ে ঠ, লণ্ঠন। তেমনি ভাবে দেখেন হিন্দি শব্দ থেকে দুইটা শব্দ আছে আমাদের। একটা হচ্ছে কি ঝান্ডা, ঝান্ডা, ঝান্ডা মানে পতাকা। তো এখানে ঝান্ডা বানানে দন্তন্য হবে, ঝান্ডা বানানে কি হবে? দন্তন্য হবে। তারপরে দেখেন ঠান্ডা, ঠান্ডা বানানে কি হবে? দন্তন্য হবে। হিন্দি শব্দ হওয়ার কারণে এগুলো কি দন্তন্য হবে। তো আমরা বুঝতে পারছি যে টবর্গীয় বর্ণের সাথে যদি কোনো ন বসে সেটা কোন ন? দন্ত। টবর্গীয় বর্ণের সাথে যদি যুক্ত অবস্থায় যদি কোনো স বসে তাহলে কোন স? মূর্ধন্য স। যেমন দেখেন কষ্ট, কাষ্ঠ, নষ্ট, তুষ্ট, সুষ্ট, পুষ্টি, দুষ্ট, পুষ্ট, অতিষ্ঠ, কনিষ্ঠ, বলিষ্ঠ, স্পষ্ট, উষ্ট, পুষ্ট, লঘিষ্ঠ। এই যে এই শব্দগুলো আমরা দেখলাম যে হচ্ছে টবর্গীয় বর্ণের সাথে যদি কোনো যুক্ত অবস্থায় কোনো স বসে তাহলে সেটা কোন স? মূর্ধন্য স। এর প্রেক্ষিতে পরের রুলসটা দেখেন যে তবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোনো ন বা কোনো স বসে তাহলে সেটা দন্তন্য ন এবং দন্ত স হবে, দন্তন্য এবং দন্ত স হবে। যেমন দেখেন কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো একটু দেখি তাহলে। যেমন দেখেন হচ্ছে কি যে দন্ত বানানটাই দেখেন, দন্ত, তারপরে ঘুমন্ত, ডুবন্ত, এইগুলো হচ্ছে কি যে কি তবর্গীয় বর্ণ তথ দধ দন্তন্য, এই তবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় ন বসার কারণে এখানে কি হয়েছে? হচ্ছে কি যে দন্তন্য বসেছে। তেমনি ভাবে তবর্গীয় মানে বর্ণের সাথে যদি কোনো স বসে তাহলে সেটা কোন স হবে? দন্ত স হবে। যেমন দেখেন স্ত্রী বানানটা, এখানে স্ত্রী বানানটা কি তয়ের সাথে যুক্ত, তার কারণে কি? তারপরে স্থির বানানটা, ঠিক আছে, তারপরে স্থবর, ব আর র, স্থবর। তো এই তবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোনো ন এবং কোনো স বসে তাহলে সেটা কোন স? দন্ত
দন্তন্য এবং দন্ত স। তার পরবর্তী যে রুলসটা আছে সেটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ রুলস, এবং এখান থেকে আপনি বহু সংখ্যক প্রশ্ন কমন পেতে যাচ্ছেন। আপনার এইচএসসি পরীক্ষা বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুবই পছন্দের একটা জায়গা প্রশ্ন করার ক্ষেত্রে। তেমন দেখেন এই তত্ত্বটার নাম হচ্ছে চৌম্বক তত্ত্ব। তত্ত্বটার নাম কি? চৌম্বক তত্ত্ব। তো এই অংশটাকে বলছি চৌম্বক, আর এইটাকে বলা হচ্ছে কি? লোহা। এইটাকে বলা হচ্ছে কি? লোহা খণ্ড। তো চৌম্বকের সাথে একটা লোহার আকর্ষণের একটা সম্পর্ক রয়েছে, তাই এটা হচ্ছে চৌম্বক তত্ত্ব। এখন চৌম্বকীয় বর্ণগুলো কি কি আমরা একটু দেখবো। চৌম্বকীয় বর্ণটা দেখেন, একটা বর্ণ হচ্ছে রি, আরেকটা র, আরেকটা মূর্ধন্য ষ। রি এর সংক্ষিপ্ত রূপ রিকার, আর র এর সংক্ষিপ্ত রূপ একটা রেফ আর একটা ফলা, আর আরেকটা সংক্ষিপ্ত রূপ রয়েছে কি? ক্ষীয়। তো এখন দেখেন, আর তিনটা লোহাখণ্ডের মধ্যে একটি কি? কবর্গীয় বর্ণ ক খ গ ঘ ঙ। তারপর আরেকটা হচ্ছে পবর্গীয় বর্ণ প ফ ব ভ, ও হচ্ছে কি যে ম। তারপরে দেখেন এই আরেকটা আর যে বর্ণগুলো রয়েছে জ অন্তস্থ হ অনুস্বর, মানে জয় হং, জয় হং। ঠিক আছে। তো এই যে এই বর্ণগুলোকে বলা হচ্ছে আমাদের কি বর্ণ? আমাদের এই তত্ত্বটাকে বলা হচ্ছে আমাকে চৌম্বক তত্ত্ব। তো চৌম্বক তত্ত্বের বিষয়টা কি? যদি এই বর্ণগুলোর পরে যদি কোনো শব্দের বানানে এই বর্ণগুলো পর পর থাকে, তারপরে যদি কোনো ন ব্যবহার করতে হয়, তাহলে সেটা মূর্ধন্য ন হয়। এই যে চৌম্বক বা চৌম্বকীয় বর্ণের পরে যদি লোহা বর্ণগুলো কোনো শব্দের বানানে থাকে, তারপরে যদি কোনো ন আকর্ষিত হয়, তাহলে সেটা কোন ন হয়? মূর্ধন্য ন হয়। যেমন দেখেন, আমরা যদি এখানে বানান লিখি, কয়েকটা বানান, যেমন আমরা লিখতে পারি রামায়ণ, রামায়ণ। এখন এই রামায়ণ বানানে দন্তন্য হবে না মূর্ধন্য হবে? এইটাই তো আমাদের মূল কনসেপ্টটা। এখানে দেখেন, রামায়ণ শব্দটার ক্ষেত্রে প্রথমে কি রয়েছে? র। র নিঃসন্দেহে চৌম্বকীয় বর্ণ। র কোন বর্ণ? র চৌম্বকীয় বর্ণ। তো চৌম্বকীয় বর্ণের পরে কি রয়েছে? ম। ম কি? লোহা না প্লাস্টিক চলে আসছে? লোহা। তো লোহা, লোহা বর্ণ আছে না যে ম, লোহা বর্ণ। তারপরে কি? অন্তস্তীয়। অন্তস্তীয় আছে না লোহা খণ্ডের মধ্যে? 3 নম্বর খণ্ড। তারপরে যদি কোনো ন বসে, সেটা কোন ন হবে? মূর্ধান্য ন হবে। তাহলে আমাদের এখানে কি দন্তন্য হবে রামায়ণ বানানে, না মূর্ধান্য হবে? কিন্তু একটা আরেকটা বানান দেখেন, আরেকটা বানান যদি আমরা এখানে লিখি রসায়ন, রসায়ন। তো এখানে রসায়ন বানানে দন্তন্য না মূর্ধান্য হবে রসায়ন বানানে? যেমন দেখেন, র কি? চৌম্বকীয় বর্ণ। তারপরে দেখেন দন্তস্ব। এখন দন্তস্ব কি কোনো লোহা বর্ণ আছে? না। এখানে একটা প্লাস্টিক ঢুকে গেছে না? এই প্লাস্টিক ঢুকলে কি আমাদের কি আকর্ষণ করতে পারবে চুম্বক? পারবে না। যদিও তারপরে দেখেন চুম্বকীয় লোহা আছে, তারপরে কি এখানে মূর্ধন্য হবে না দন্তন্য? এটাতে দন্তন্য ন হবে। আমি আশা করি কনসেপ্ট বুঝাইতে পারছি। এবার দেখেন, আমাদের আরো কিছু উদাহরণগুলো এখানে একটু দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে। ক্রিফন। এখানে দেখেন কি রয়েছে, এখানে এ রয়েছে হচ্ছে কি চৌম্বকীয় বর্ণ রিকার রয়েছে। রিকার থাকার পরে দেখেন আমাদের প রয়েছে, এই যে পবর্গীয় বর্ণের প হচ্ছে কি যে লোহা। তারপরে যদি কোনো নবশে, সেটা মূর্ধন্য। কার্পণ, অর্পণ। অর্পণ শব্দটার ক্ষেত্রে দেখেন রেফ রয়েছে, রেফ কি? চৌম্বকীয় বর্ণ। তারপরে দেখেন প রয়েছে, প কি? লোহা বর্ণ। তার কারণে এখানে আকর্ষণ করছে, তার কারণে মূর্ধন্য। গ্রহণ বানানটাও ক্ষেত্রে দেখেন, রেফ রফালা রয়েছে, রফালাটা চৌম্বকীয় বর্ণ। তারপরে হ রয়েছে, হ কি বর্ণ? লোহা বর্ণ। তারপরে মূর্ধন্য। তেমনি ভাবে দ্রবণ, শ্রবণ, পার্বণ, চর্বণ। তারপরে দেখেন হচ্ছে কি যে প্রাঙ্গণ। প্রাঙ্গণ শব্দটার ক্ষেত্রে দেখেন পয়ে কি রয়েছে? রফালা রয়েছে, রফালাটা চৌম্বকীয় বর্ণ, চৌম্বকীয় বর্ণ। তারপরে দেখেন এখানে উ এর গ রয়েছে, উ রয়েছে এবং কি রয়েছে? গ রয়েছে। এবং উ গ থাকার কারণে পরবর্তীতে যেহেতু লোহা বর্ণ, তার কারণে কি সেটা মূর্ধন্য। তেমনি ভাবে দেখেন হচ্ছে কি যে বিয়হং, তারপরে অকর্মণ্য, উত্তরায়ণ, নারায়ণ, রামায়ণ, অপরাহ্ন, পূর্বাহ্ন ও হচ্ছে কি যে পরাহ্ন। এখানে দেখেন পূর্বাহ্নর ক্ষেত্রে এই বানানটা বহুবার আসছে, বহুবার। অপরাহ্ন বানানটার ক্ষেত্রে দেখেন অপরাহ্ন, অপ। তারপরে হচ্ছে কি যে দেখেন এখানে মাঝখানে কি রয়েছে? চৌম্বকীয় বর্ণ। চৌম্বকীয় বর্ণ কি? র। তারপরে দেখেন হ রয়েছে, তারপরে কি? হ, লোহা বর্ণ। তারপরে যদি কোনো ন বসে, সেটা কোন ন বসবে? মূর্ধান্য ন বসবে। তারপরে দেখেন হচ্ছে কি যে পূর্বাহ্ন বানানে রেপ রয়েছে, তারপরে ব রয়েছে, ব কি? পবর্গীয় বর্ণ। তারপরে হ, ন রয়েছে, তারপর পরমান্ন, প রয়েছে, র রয়েছে, তারপরে হচ্ছে কি? হ, ন রয়েছে। তো আমরা বুঝতে পারছি যে এই চৌম্বকীয় বর্ণগুলোর পরে যদি লোহা বর্ণগুলো থাকে, তাহলে সেটা কোন ন হয়? মূর্ধান্য ন হয়। যেমন আমরা আমাদের যেমন আরেকটা বানান খুব আসে, এবং আমরা এই রুজ থেকেই বানানটা ভুল করি। যেমন মূর্ধান্য বানানটা দেখেন, মধ্য আকার। এখন এই যে মূর্ধান্য বানানটাতে ক্ষেত্রে আমাদের কেন হয় ন হয়? হয় ন কেন হয়? আমরা এখানে ম, ধ, তারপর এখানে তো কোনো চৌম্বকীয় বর্ণ নাই, লোহা বর্ণ আছে। তো চৌম্বকীয় বর্ণ না থাকার কারণে এখানে দন্তন্য
হয়। তো পরবর্তীতে আমরা যে রুলসটা দেখবো সেটা হচ্ছে শর্তবিধানের আরো একটি রুলস। সেই রুলসটা একটু দেখেন, ভালো করে লক্ষ্য করেন। অ বা আয়ের পরে যদি কোনো স বসে তাহলে সেটা কোন স? দন্ত স। আর অ বা আ ছাড়া অন্য স্বরগুলোর পরে যদি কোনো স বসে তাহলে সেটা কোন স হবে? তাহলে সেটা হবে মূর্ধন্য ষ। এখন ওই অন্য স্বরগুলো কোন স, কি অন্য স্বরগুলো একটু দেখেন। অন্য স্বরগুলো হচ্ছে কি যে এই যে আমাদের রস্ব ই, তারপরে দীর্ঘ ই, রস্যু, দীর্ঘ, তারপরে হচ্ছে যে রি আছে, রি রি আছে, তারপরে হচ্ছে কি যে এ আছে, ওই রয়েছে, ও রয়েছে, ও রয়েছে। তো এই অন্য স্বরগুলোর পরে যখন কোনো হচ্ছে কি যে ন মানে স বসবে তাহলে সেটা কোন স হবে? মূর্ধন্য ষ। আর অ বা আয়ের পরে কোনো যদি স বসে তাহলে সেটা কোন স? দন্ত স। যেমন দেখেন আমাদের এখানে উদাহরণগুলো একটু ভালো করে লক্ষ্য করলে আপনি আরেকটু আরো পরিষ্কার হয়ে যাবেন। তিরস্কার বানান এখানে কি রয়েছে? র। এখন র এর সাথে কোনো কার নাই, মানে কি রয়েছে? একটি অ রয়েছে। আর এই অ এর পরে অ থাকার কারণে কি হয়েছে যে এই এখানে এই অ থাকার কারণে এখানে কি হয়েছে? এই অ এর পরে কোন স বসছে? দন্ত স বসেছে। তারপরে দেখেন পুরস্কার। এই পুরস্কার বানানেও কি রয়েছে? র। র এর কারণে দন্ত স। নমস্কারেও। তারপরে বৃহস্পতি, হয়ের সাথে অ, র এর সাথে অ, এখানে পরস্পর বানানে তেজস্বের জয়ের সাথে অ। তারপরে ভাস্কর বানানে এখানে কি রয়েছে? আ। এই আয়ের পরে যদি কোনো স বসে তাহলে সেটা কোন স হয়? মূর্ধন্য স না হয়ে দন্ত স হয়। স্নেহাস্পদ। এই স্নেহাস্পদ বানানে কি রয়েছে? আকার রয়েছে। এই আকার থাকার কারণে কি রয়েছে? এই আকার থাকার কারণে কি হয়েছে এখানে? দন্ত স। কল্যাণী আশু। দেখেন এই বানানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও একবার এসেছিল, যে কল্যাণী আশু। এখানে কি রয়েছে? আ রয়েছে, তার কারণে সু, শয়ের রস্যু। তারপরে এখানে দেখেন অনুষ্ঠান, রস্যু রয়েছে, তার কারণে মূর্ধন্য স। বিষয়, রস্যই রয়েছে, তার কারণে মূর্ধন্য স। বিষম, রস্যই রয়েছে, তার কারণে মূর্ধন্য স। বিশদ, রস্যই রয়েছে, তার কারণে কি? মূর্ধন্য স। আয়ুষ্মান, আয়ুষ্কাল, আবিষ্কার। দেখেন এই আবিষ্কার শব্দটা দেখেন, রস্যই থাকার কারণে মূর্ধন্য স। পরিষ্কারের ক্ষেত্রেও তাই, বহিষ্কারের ক্ষেত্রেও তাই, চতুষ্কোণ রস্যু থাকার কারণে মূর্ধন্য স। তারপরে দেখেন এখানে রস্যই থাকার কারণে মূর্ধন্য স। নিষ্ফল, নিকৃষ্ট, পৃষ্ঠ, প্রতিষ্ঠান, ভবিষ্যৎ, সুষম, সুষ্ঠ। তো এই যে আমাদের এখানে যে মানে আমরা যেটা শিখলাম এই রুলস থেকে, সেটা হচ্ছে কি ওই অ বা আয়ের পরে যদি কোনো স বসে তাহলে সেটা দন্ত স। আর অ বা আ ছাড়া অন্য স্বরের পরে যদি কোনো স বসে সেটা কোন স? মূর্ধন্য স। এবার দেখেন আমাদের কিছু বিষয় আছে, সেটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য বসে। কিছু শব্দের বানানে আছে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য বসে। যেমন দেখেন এখানে চাণক্য, চয় আকার আছে, তারপর মূর্ধন্য বসে গেছে। তো এইটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর মুনির স্যারের যে আগের যে বইটা ছিল, ওই বইটাতে উনি এখানে এই স্বভাবতই মূর্ধন্য বসার ব্যতিক্রমী কিছু শব্দের একটা ছন্দ কবিতা তৈরি করে দিয়েছিলেন, যেটা চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা। এই যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা আপনারা স্ক্রিনশট দিয়ে এটি একটু পড়ে নেবেন, কি কয়েকবার পড়লেই আর কি এটা মুখস্থ হয়ে যাবে। এবং মানে অ্যাকচুয়ালি সত্য কথা হচ্ছে এই জায়গাগুলো থেকে প্রশ্ন বারবার হয়। তারপরে দেখেন আমাদের স্বভাবতই মূর্ধন্য স বসে কিছু কিছু শব্দ, যেমন দেখেন ভাষা। অ এর পরে আমরা কি শিখলাম? দন্ত স বসে, কিন্তু এখানে দেখেন মূর্ধন্য স। ভাষ্য, আষাঢ়, ষণ্ড, ভাষণ, ভূষণ, পাষণ, পোষণ। তারপরে হচ্ছে পাষণ্ড, অভিলাষ, আষাঢ়, পাষণ, আভাস, আভাস, ভাষা দুইবার হয়ে গেছে, ভাষ্য দুইবার হয়ে গেছে, ভাষণ। তারপরে দেখেন ষড়যন্ত্র, ও ঋতু, ষোড়শ। তো এইগুলোর ক্ষেত্রে কি বসে? স্বভাবতই মূর্ধন্য স বসে। তো আমাদের নত সত্যবিধানের মূল প্রধানত মানে সবগুলো বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা অল্প কিছু রুলস মানে সহজবদ্ধ করে আপনাদের আলোচনা করার চেষ্টা করেছি। তো এতক্ষণ আপনাদের আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের বাংলা সম্ভারের সকল টপিকস নিয়ে আমাদের বাংলা সম্ভার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে বিভিন্ন ক্লাসগুলো পেয়ে যাবেন। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।